আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। আজ আবারও চলে আসলাম তুমি আমার অনুভূতি গল্পের অষ্টম পর্ব নিয়ে। আগের পর্বগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করবেন। যদি গল্পগুলো ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সুন্দর ও চমৎকার গল্পগুলো আপনার থেকে মিস না হয়ে যায়। তো চলুন আজকের পর্ব শুরু করি। আইরিন ও সাথী দুজনেই অবাক হয়ে তাকিয়ে আছে ফারহার দিকে। কথাবার্তা একটু অদ্ভুত হলেও অবাক হওয়াটাই স্বাভাবিক। হয়তো এই অদ্ভুত হওয়ার কারণটা জানতে ফারহার দিকে তাকিয়ে আছে দুইজন। ওদের এমন আগ্রহ দেখেও আর কথা বাড়ালো না ফারহা। চুপচাপ সামনের দিকে পা বাড়ায় সে। বাসায় এসে শাওয়ার নিয়ে খেয়ে বিছানা লম্বা হয়ে শুয়ে পড়ল ফারহা। চোখ লেগে গেছে তাই বিকেলটা শুয়েই কাটিয়ে দিল। সন্ধ্যা হতেই মা এসে ডাক দেয়। কড়া গলায় বলে, ওঠে নামাজ পড়, তারপর পড়তে বস। নামাজ নাই কিছু নাই, বিয়ের জন্য আসলে পাত্রপক্ষ যখন জিজ্ঞাসা করবে মেয়ে নামাজ কালাম পড়ে কিনা, তখন কি উত্তর দিব? ফারহা হাই তুলতে তুলতে বলল, মেয়ে নামাজে এই কথাটা পাত্রপক্ষকে বলার জন্য নামাজ পড়লে কি তা কবুল হবে মা? তার মা আর কিছু বলল না, হয়তো নিজের কথার বোকামিটা বুঝতে পেরেছে। যাওয়ার সময় বলল, যা বলেছি তাই কর, নামাজ শেষ কর। আমি নাস্তা বানিয়ে দিলে খেয়ে পড়তে বসবি। আমি চলে যাওয়ার পর আবার বিছানার সাথে লেগে থাকিস না। সন্ধ্যার পর থেকে ফারহা পড়ার ফাঁকে বারবার উকি দিয়ে দেখছে ফারদিন বাসায় ফিরেছে কিনা, কারণ বাবা মাকে ট্যুরের কথা বললে তারা হয়তো রাজি হবে না। তাই ভাইয়াকে দিয়ে কোনোভাবে একটু ম্যানেজ করার বুদ্ধিটাই বেছে নিল সে। কিছুক্ষণ পর ফারদিন বাসায় আসলো। ফারহা ভেবে নিচ্ছে ফারদিনের কাছে গিয়ে কিভাবে কথাগুলো শুরু করবে। যাই হোক, আগে ভাইয়াকে রাজি করাতে পারলেই সে বাবা মাকে রাজি করিয়ে নিবে। কিছুক্ষণ পর ফারহা উঠতে যাবে, তখনই ফারদিন একটা প্লেটে কিছু চিপস ভাজা নিয়ে এসে তার পাশে বসলো। মাস্টারের মতো ফারহার বইটা টেনে নিয়ে বলল, আজ দেখি তোর পড়ালেখার দৌড় কতটুকু, ক্লাসে কোচিংয়ের পড়া কতটুকু থাকে আর তুই কতটুকু কমপ্লিট করিস। ক্লাসের সব পড়া কমপ্লিট করে আমার কাছে পড়া দিয়ে তারপর ঘুমাতে যাবি আজকে। ফারহা প্লেট থেকে চিপস নিয়ে খেতে খেতে বলল, ভাইয়া একটা কথা ছিল। ফারদিন বই উল্টে দেখতে দেখতে বলল, বল। তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে কে জানো? জানি, মা। ফারহা নাক কুচকে বলল, আরে ধুর, মায়ের চেয়েও বেশি আমি ভালোবাসি, অতএব তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে তোমার বোন। ফারদিন ভ্রু কুঁচকে আর চোখে তাকিয়ে বলল, এত ভঙ্গিটা না করে মতলবটা কি সোজা বলে ফেল। তার মানে তুমি বলতে চাইছো আমি শুধু মতলব খুঁজে তোমাকে এসব বলি? ও আচ্ছা, তুমি বলতে চাইছো আমি তোমাকে ভালোবাসি না? ফারদিন তাকে থামিয়ে দিয়ে বলল, হয়েছে থাম, আমি তা বলছি নাকি। আমি বলছি তুই হয়তো কিছু একটা বলতে চাস, ওটা বলে দে। এবার ফারহা একটু হেসে বলল, কলেজ থেকে ট্যুরে যাবে চট্টগ্রাম, বাকি ফ্রেন্ডরাও যাবে। ফারদিন শান্তভাবে বলল, জানি। তারপর ফারহা সোজা হয়ে বসে বলল, আমিও যাব, প্লিজ তুমি বাবা মাকে ম্যানেজ করে দাও। ফারদিন আবারও বলল, এটাও জানতাম। তারপর ফারহা একটু রাগী চোখে তাকিয়ে বলল, কি তারপর করছো? তুমি কি আমার কথা শুনতে পারছো? ফারদিন বইয়ের পৃষ্ঠা আরেকটা উল্টে বলল, শুনছি। তারপর ধুর। খাওয়ার সময় ফারদিন গিয়ে টেবিল টেনে বসলো। চারদিকে তাকিয়ে ফারহাকেও ডাক দিল খাওয়ার জন্য। ফারহা হোমওয়ার্ক কমপ্লিট করতে করতে বলল, তোমরা শুরু করো, আমি আসছি আরেকটু। ফারদিন খাবার বেড়ে নেয়। তখন পাশ থেকে তার মা বাবাকে বলে, তখন কি যেন বলছিলে, ছেলে কি করে? বাবা খেতে খেতে বলে, ছেলে আর্মি অফিসার, দুই ভাই দুটোই একেবারে প্রিন্সের মতো। ছোটটা ইংল্যান্ডে গেল পড়াশোনার জন্য। ফ্যামিলিরও অনেক নামডাক আছে, তারা কিছু চায় না, শুধু ফারহাকে চায়। আরও বলল, আমাদের কিছুই করতে হবে না, আমাদের এখানেও কোনো খরচা করতে হবে না, যা যা প্রয়োজন হবে ওগুলো সব তারাই দিবে। ফারহার মা ডেপ ডেপ করে তাকিয়ে বলল, তুমি কি বললে? ফারহার বাবা খেতে খেতে বলল, এখনো কিছু বলিনি, শুধু বলেছি তোমাদের ও ফারহার মতামত নিয়ে তারপর জানাবো। ফারহার মা বলল, আমাদের মতামত নেওয়ার কি আছে, সম্বন্ধ যেহেতু খারাপ না, তাহলে তুমি কথা বলেই সব এগিয়ে রাখো। এর মাঝে ফারদিন বলল, এটা কি বলছো মা? বিয়েটা ফারহা করবে, আমরা না, তাই তার মতামত নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি। আর বাবা তো ঠিক কাজই করেছে, পরে জানাবে বলেছে। তখনই ফারহাও এসে চেয়ার টেনে বসলো এবং বলল, কি আলোচনা হচ্ছে ভাইয়া? ফারদিন বোনের দিকে চেয়ে বলল, তোর কথাই বলছি। কি যেন ট্যুরের কথা বলেছিলি তখন? ওটাই বলছিলাম। মাকে বিষয়টা খাওয়ার আগেই বলেছিল ফারদিন, তাই মা বলল, মেয়ে মানুষ ফ্যামিলি ছাড়া বন্ধুদের সাথে এত দূরে যাওয়ার কোনো দরকার নেই। তুই সাথে গেলেও একটা কথা ছিল, একা একা কোথাও যাওয়ার দরকার নেই ফারুল। ফারদিন বলল, একা যাচ্ছে না মা, আর সাথে তো আবরারও থাকছে। আমি আবরারকে সব বুঝিয়ে বলবো ফারহাকে চোখে চোখে রাখতে। কলেজ গেট পেরিয়ে ভেতরে আসতেই দূর থেকে একটা ছেলে আপু আপু বলে দৌড়ে আসলো। ফারহা পেছনে ফিরে দেখে ওই দিনের ওই আবরার নামের ছেলেটা। দৌড়ে এসে বলল, কেমন আছেন আপু? ওই দিনের পর 2-3 দিন আপনাকে কলেজে দেখলাম না। কালকে নাকি এসেছিলেন, তাও কখন চলে গেলেন দেখিনি। আসলে আপু সরি, আমি জানতাম না এমন একটা ঘটনা ঘটে যাবে। কেউ নিজের ভুল স্বীকার করলে তাকে ক্ষমা করে দেওয়াটাই উত্তম। তাই ফারহাও বলল, আচ্ছা ঠিক আছে, আর কারোর সাথে এমনটা করবে না। ছেলেটা বলল,
তবে আপু, আমি সত্যিই আপনাকে ভালোবাসি। গত 2-3 দিন আপনাকে না দেখে সত্যি আমি ঘুমাতে পারিনি। খুব ব্যথা করছিল বুকের বাঁ পাশটায়। ফার্মেসিতে গেলাম, তারা বলল এই ব্যথার কোনো ওষুধ নেই তাদের কাছে। বিশ্বাস করেন আপু, এখন আপনাকে দেখে ব্যথাটা একেবারে চলে গিয়েছে। ফারহা কোমরে 2 হাত রেখে রাগী দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে আছে। হিজাব পরায় হয়তো রাগটা প্রকাশ পাচ্ছে না, তবুও রেগে আছে, তার চোখ দেখলেই বোঝা যায়। মায়াবী চোখ দুটো রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। বলে কি এই ছেলে? ট্যুরের জন্য জনপ্রতি 1000 করে। তাই ফারহা ফারদিনের থেকে টাকা নিয়েই কলেজে এসেছে জমা দেওয়ার জন্য। মেয়েদের টিম লিডার শর্মির কাছে টাকা জমা দিতে গেলে সে বলে আইরিন ও ফারহার টাকা অলরেডি আবরার স্যার দিয়ে দিয়েছেন। আপনি না হয় আইরিনের টাকা দিয়েছেন বোন হিসেবে, তাই বলে আমার টাকা দিতে গেলেন কেন? আবরারের সামনে দাঁড়িয়ে কথাটা বলল ফারহা। আবরার সোজাসুজিভাবে বলল, কারণ তুমিও তো আইরিনের মতো আমার আরেকটা বোন, তাই। ফারহা আবারও বলল, দরকার নাই আমার এত ভাইয়ের বন্ধু হলে কি ভাই হয় নাকি? ভাই হলে কিভাবে চিঠিগুলো ওই দিন প্রিন্সিপাল স্যারের কাছে দিয়েছিলেন? আমি না হয় একটু আবেগী হয়ে গিয়েছিলাম, তাই কিছু না ভেবে সোজা আপনার কাছে গিয়ে না বুঝে এসব বলে ফেলেছিলাম। ব্যাপারটা আপনি আমাকে বুঝিয়ে বললেই পারতেন। অফিস রুমে নিয়ে এভাবে অপমান করার প্রয়োজন ছিল না। আর এখন আসছেন ভাই সাজতে। লাগবে না আমার এত ভাই, আপনি আমার কেউ না, স্যার মানে শুধুই স্যার। এক নিঃশ্বাসে কথাগুলো বলে কয়েকটা শ্বাস নিল ফারহা। আবরার এক দৃষ্টিতে ফারহার দিকে তাকিয়ে আছে। মেয়েটা আজ এত কথা বলছে কেন? অল্পতেই এত অভিমান কেন তার? চুপচাপ দাঁড়িয়ে ফারহাকে বোঝার চেষ্টা করছে সে। পাশ থেকে আইরিন ফারহার হাত ধরে টেনে একপাশে নিয়ে গিয়ে বলল, কি করছিস এগুলো? একটা না তো বলেই গেলি, কার সামনে বলছিস তা মাথায় আছে তো? বিয়ের আগে যদি এত কথা শোনাতে থাকিস তাহলে তো বিয়েই আর করবে না তোকে। ফারহা বলল, আমার এত খারাপ দিন আসে নাই তোর ভাইয়ের মতো একটা খচ্চরকে বিয়ে করব। আইরিন নিশ্চুপ হয়ে তাকিয়ে থেকে হঠাৎ করেই হেসে দিল, যেন এতক্ষণ হাসিগুলো পেটের ভেতর আটকে ছিল তার।